বারবার কাজ পেত তখন আমরা প্রশ্ন তুলতাম যে প্রক্রিয়ায় কাকে কাজ দেওয়া হতো, বন্দরের অপারেটরের দায়িত্ব দেওয়া হতো, এটা সবার কাছে প্রশ্নবিদ্ধ ছিল। তো আমি দেশীয় মাফিয়ার কাছে দেবো না, ইন্টারন্যাশনাল মাফিয়ার কাছে দেবো না, অপারেটরের কাছে দেবো। এই বিষয়ে সরকার যে প্রক্রিয়ায় যাবে আমরা স্বচ্ছতা যাতে মেনটেন হয় এই বিষয়টাই আমাদের প্রত্যাশা। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যারা এখনো দোষর বা যারা ঘাপটি মেরে আছে, প্রথম কথা হচ্ছে যে আপনারাই যদি দেখেন যে তার এগেইনস্টে কংক্রিট এভিডেন্স আপনারা পান, তাহলে আপনারা সেই অনুযায়ী আপনি লিগ্যাল একটা প্রসেস দিতে পারেন, বা যারা স্টুডেন্টরাই লিগ্যাল প্রসেস দেন উনি এই কাজগুলো করেছেন যে কাজগুলো আইন সিদ্ধ ছিল না, তার আলোকে আপনার কেসে আরো সমস্যা তৈরি করে। তখন সবাই বলবে যে হ্যাঁ আপনি কোনো এভিডেন্স নেই, অথচ এই লোক সাংবাদিকটাকে ইচ্ছা করে তাকে করা হচ্ছে, প্রসিকিউট করা হচ্ছে। বরং এতে আরো ইন্টারন্যাশনালি আমাদের সুনামটা কমবে, বলবে যে এখানে আমরা ভিন্ন মতের সাংবাদিকদের ভঙ্গ করেছেন, যারা আইন হাতে তুলে নিয়েছেন, যাদের এগেইনস্টে এভিডেন্স আছে, অবভিয়াসলি সেই বিষয়ে যারা যারা সংক্ষুব্ধ তারা কেস করতে পারেন। আর আপনাদের প্রেস ক্লাবের তরফ থেকে বা বিএপিইউজে বা ইউনিয়নের তরফ থেকে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনারা নিজেরা একটা ইনভেস্টিগেটিভ কমিটি করতে পারেন, আমি যেটা বললাম, করে আপনারাই দেখতে পারেন যে এই সময় রোলটা কি ছিল, জুলাই আগস্টে আসলে সাংবাদিকের ভূমিকা কি ছিল, তারা একটা নির্ভয় ভাবে করবেন। এমন একজনকে আনবেন যে লোকটা আসলে ইন্ডিপেন্ডেন্ট, যে নির্ভয় ভাবে ইনভেস্টিগেটিভ করতে পারেন, তারা এটা দেখতে পারেন। এটা হলো আমার বক্তব্য। আর সেকেন্ড যেটা বললেন, আমরা নিশ্চিত করে বলতে পারি এই পুরো প্রসেসটা খুবই স্বচ্ছ হবে। আর এই আমরা পৃথিবীতে যারা সবচেয়ে নাম করা কোম্পানি তাদের সাথে আমরা কথা বলবো, যারা অন্তত 20, 30, 50, 60, 100টা কোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে, তাদের সাথে আমরা কথা বলছি, যাদের রেপুটেশনে, যারা বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে হলে নাম্বার 1 কোম্পানিকে আমার ধরতে হবে, যার রেপুটেশন নিয়ে এই কোনো কন্টিনেন্টেই কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি নাই বা কোনো ব্যাড রেপুটেশন নাই, এমন সব কোম্পানির সাথে আমরা কথা বলব এবং সেই অনুযায়ী কাজ হবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওপেন টেন্ডার না হয়ে অনেক ক্ষেত্রে জি হতে পারে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাট আমাদের লক্ষ্য হচ্ছে যারা ওয়ার্ল্ডের টপ কোম্পানি তাদের সাথে কথা বলা, তাদেরকে এখানে নিয়োজিত করা। এই ছোটখাটো চুক্তি কোম্পানি এনে এটা আমার কোর্টের এফিসিয়েন্সি বাড়বে না, এটা হয়তো 2-1টা লোকের গোষ্ঠীর সাথে উদ্ধার হতে পারে, সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আরেকটা জায়গায় নেওয়া। আমাদের আরেকটা জায়গায় নিতে হলে আমার সেই ধরনের কোম্পানি, সেই ধরনের পোর্ট অপারেটর রাখতে যে ওয়ার্ল্ডের 70, 80, 90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে, তাকে দেওয়া। এটা হচ্ছে মূল লক্ষ্য। থ্যাংক ইউ। আমি সাইফুল ইসলাম শিল্পী, আমি 71 টেলিভিশনের দায়িত্বে আছি। আমি এখানে আপনাকে সরকার পক্ষ মনে করছি এবং সরকারের লোক এবং আমরা সাংবাদিক। এই সাংবাদিক হিসেবে চট্টগ্রামের পরিস্থিতিটা আপনাদেরকে বলতে, আমরা গত 8 মাসে পারি নাই চট্টগ্রামের কি পরিস্থিতি, আপনারা আমরা শুনেন নাই বা আসেন নাই। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে চট্টগ্রামের যাদেরকে আমরা স্বৈরাচারের দোষক হিসেবে গণমাধ্যমে যাদেরকে চিহ্নিত করেছি এবং আমরা প্রেস ক্লাবের একটা ইয়াতে নিচ্ছি, আমাদের আন্ডার নিয়ে নিচ্ছি আমরা প্রেস ক্লাব, ঠিক আছে। এখন এরপরও তারা বিভিন্ন আমাদেরকে এখনো হয়রানি করে যাচ্ছে। যেমন গতকালের ঘটনাটা আমি আপনাকে বলি, গতকাল সারাদিন আমরা থানায় ছিলাম, আমরা তাদের বিরুদ্ধে ওরকম কোনো সিরিয়াসলি অ্যাকশন নিতে পারি নাই, হয়তো এটা আমাদের দুর্বলতা। তারা এখনো বিভিন্ন পত্রিকায় মিলিয়ে আছে, তাদের শক্তি প্রদর্শন করতেছে। কালকে তারা আমাদের 2 জন লোককে মারধর করছে, তারা একটা ভোজন আয়োজন করছে বিনা পয়সায়। তারা বিভিন্ন আওয়ামী লীগের ডোনারদের টাকা আমরা জানতে পেরেছি যে নিয়ে তারা এইসব করতেছে, শক্তি সঞ্চয় করতেছে এবং তারা বারবার এই জিনিসটা করতেছে। বিভিন্ন জায়গায় তারা এইসব করতেছে, প্রেস ক্লাবে আসতে পারতেছে না, কিন্তু বাইরে থেকে তারা শক্তি প্রদর্শন করছে। তারা আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় যাচ্ছে, থানায় আমরা বসে আছি, পুলিশ আমাদের কথা শুনে না, অনেক সময় শুনতে চাচ্ছে না। মানে তাদের এই শক্তিটা কোথায়? সরকার কি তাদের
সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে? তাদেরকে এই যে এর চিহ্নিত যে এই যে সাংবাদিকদেরকে তুলে দিছে, গাড়িতে তুলে পুলিশে দিয়েছে। সরকার তখনই অ্যাকশনে যাবে যখন সরকার দেখবে যে আইন ভায়োলেট হচ্ছে। না, আইন তো বাইরে হচ্ছে। আপনি যে এই যে মারধরের কথা বললেন, আপনি যদি ওইটা যদি স্পষ্ট এভিডেন্স থাকে আপনারা নিজেরা টেস্ট করেন। প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করতে না না, এটা আমি মানবো না। প্রশাসন আমি কালকে আমাদের যদি মারধর করার আপনি সাংবাদিক আপনি কেস করবেন, এটা কেউ নিবে না, এটা সত্যিকার। আমি আপনি যেটা বলছি, তারা উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রসেস করতেছে। এটা আনফরচুনেট। এই জিনিসটা আমরা কিভাবে সহ্য করব? আরেকটা বিষয় হচ্ছে, তারা গণমাধ্যমে এখনো বিচরণ করতেছে, বড় বড় এখনো তারা আছে। কেন থাকে তারা? এটা আপনারা কিভাবে করবেন? সেটা তাদের শক্তি, ওইটা তারা পুলিশকে, ওইটা আমরা তো গণমাধ্যমের নাম ব্যবহার করে তারা পুলিশকে চাপ সৃষ্টি করতেছে। শুনেন, যে আমরা তো কোথাও কোনো প্রতিষ্ঠানে কে দোষর আছে কি না আছে সেটা আসলে আমরা দেখছি না। সরকার এই ক্ষেত্রে এইখানে বলছে না যে ইনি দোষর বা এই কারো, সরকার সত্যিকার অর্থে তার এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে যার এগেইনস্টে সুস্পষ্ট এভিডেন্স আছে যে উনি আইন ভঙ্গ করেছেন। এখানে মূল জিনিস হচ্ছে আইন কি ভঙ্গ করেছেন কিনা। এখানে তো আমরা সরকারের ম্যান্ডেটটা কি, যে রুল অফ ল কে আপহোল্ড করে, এবং রুল অফ ল কে বিষয়টা শাহনাজ ভাই বললে আরো ভালো হবে, যে তুমি আমাদের লিডার, উনি সবকিছু ফেস করছেন। যে রুল অফ ল যেখানে ভাঙন হবে সেই জায়গাটায় গভর্নমেন্ট অ্যাকশনে যাবে। এটা একজনের বিরুদ্ধেও যায় না অ্যাকশন। আসসালামু আলাইকুম, আমি দলিক আমার দেশে আছি জঙ্গি। শুনলাম আপনার জোড়া মূলত করে দুটো ঘটনা হচ্ছে, একদম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং গুলি ছুড়ে তদন্ত একজন বা দুজন, তিনজন মারা গেছে। 16-18 4জন মারা গেছে। যারা গুলি ছুটছে তো, এবং যে প্রাইভেট কার করে গুলি আনছে এবং ওই প্রাইভেট কার নাম্বার সহ নিউজ হয়েছে যে গুলি বা অস্ত্র যে অস্ত্র করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই প্রাইভেট কার থেকেও পুলিশ শনাক্ত করতে পারে নাই। এবং যারা অস্ত্র ব্যবহার করছে ওই সময়, আমরা হচ্ছে ওই সময় ওয়াহিদ ভাই ছিল আমাদের সঙ্গে, ওই সময় আমরা সামনে বাইরে গিয়ে রাফি বা রাশের ওদেরকে আমরা সেফ গার্ড যে আমরা আপনার ওই আদালত পাঙ্গুর পর্যন্ত আমরা মিছিল করেছি। যদি সরকার যদি ফল না করতো, তারা আমরা যারা আমরা ডিজেফ এর হট লিস্টে ছিলাম, 4-5 জন আমরা হট লিস্টে ছিলাম আমরা হচ্ছে ওই সময়। আমার প্রশ্ন হচ্ছে, এখন যারা অস্ত্র প্রদর্শন করছে এখন পর্যন্ত মানে খুব কম সংখ্যক অস্ত্র ওরা উদ্ধার করা আছে, এক প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে বান্দরবন এবং খাগড়াছড়ি, চট্টগ্রামে যারা সন্ত্রাসী বান্দরবনের খাগড়াছড়ি বিশিষ্ট সূত্রপাত অবস্থান করতেছে, কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছে, কিন্তু পুলিশ এখন কিন্তু ওদেরকে শনাক্ত করতে পারতেছে, ওরা মামলা আসামি। এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তো বলেন। অবশ্যই যদি মামলার আসামি হয়, আমরা নিজে আপনার থেকে নিলাম, যদি মামলার আসামি হয় অবশ্যই আমরা পুলিশকে বলবো যে তাদেরকে অতি সত্ত্বর যাতে অ্যারেস্ট করা হয়। আমি ইন্ডিপেন্ডেন্টে কাজ করি। আপনি বন্দর নিয়ে সরকারি যে সিদ্ধান্ত সেটাই একটু বলতেন। না, আমরা তো বলেছি প্রফেসর ইউনূসের মূল আইডিয়াটা হচ্ছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা। বাংলাদেশ এখন যে জায়গায় আছে, বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, এটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার। বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা, এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে আমাদের এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য, যে এই আশেপাশে যতগুলো সবার জন্য। এবং এই সব এরিয়ার আপনার ম্যানুফ্যাকচারিং হাবটা হবে হচ্ছে চিটাগাং পোর্টের সামনে রেখে। আপনি যেই পণ্য এখানে তৈরি হবে, যে পণ্য মানুষজন এসে বানাবেন, সেই পণ্যটা তো শুধুমাত্র বাংলাদেশ এবং আশেপাশের দেশে তারা বিক্রি করবেন না, তারা অনেক বিদেশেও তারা এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট করতে হলে আমাদের এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম দরকার। এই এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম হচ্ছে চিটাগাং। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিকটা মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে।
একটা এক্সপোর্টার, বিদেশি এক্সপোর্টার বাংলাদেশে এসে, যেমন ধরেন আমেরিকান একটা এক্সপোর্টার সে বাংলাদেশে এনে প্রোডাক্টটা তৈরি করে সে আমেরিকা নিয়ে যাবে, সে তো চাবে যে কত দ্রুত আইটেমটা নিয়ে যেতে। তার ইচ্ছাটা কি, সে যেন খুব দ্রুত আইটেমটা এখানে বানাতে আসবে। কেন? বিকজ এখানে তার কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম, বেতন দিতে হবে কম, কস্ট অফ প্রোডাকশনটা কম, সে এখানে বানিয়ে থেমে চলে যাবে। এই বানানোর পরে যে আপনার এক্সপোর্টটাকে ইউজ করে যত দ্রুত করা যায়, এই জন্য আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা দরকার। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। তো আপাতত আমরা দেখেছি যে বাংলাদেশে চিটাগাং এর আশেপাশে যতগুলো পোর্ট আছে সব মিলিয়ে এদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1.27 মিলিয়ন টিইউ, মানে 12,70,000 20 ইকুইভ্যালেন্ট ইউনিট, মানে কন্টেইনার। তো এইটাকে আমাদের প্ল্যান হচ্ছে, এই গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে 2030 এর মধ্যে এটাকে 78,60,000 এ নেওয়া, মানে 6 গুণ বাড়ানো। এটা হচ্ছে মূল প্ল্যান। এবং বাংলাদেশকে ইকোনমিক হাব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন, সেইটা করতে হলে চিটাগাং এর এফিসিয়েন্সিটা হচ্ছে নাম্বার 1 শর্ত, পূর্ব শর্ত চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে ইলেমি, আমি চ্যানেল করে কাজ করি। আপনি যেটা বললেন যে কন্টেইনারের সংখ্যা যে বৃদ্ধির কথা বলেছেন, আমরা এখন পর্যন্ত দেখছি যে পণ্য ডেলিভারি হচ্ছে সেখানে ভাটিয়ারি পর্যন্ত সন্ধান নামলে আমরা ভাটিয়ারি পর্যন্ত 2 ঘন্টার উপর সময় লাগে। সেক্ষেত্রে আপনি 2030 সাল বলছেন যে পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এখনো যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদি আপনি 8 লেনের নির্মাণ কাজ শুরু করা হয়, সেটিও তো 2030 সালের মধ্যে শেষ হওয়ার মতো অবস্থায় থাকবে না। তাহলে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার যে বিষয়টা, ধারণ ক্ষমতা, সেটি আসলে আপনারা কি পরিকল্পনা করেছেন? আরেকটি বিষয় হচ্ছে যে আজকেও বাংলাদেশ জাতীয় ওইটার সাথে যে শুধু পোর্টের এফিসিয়েন্সির সাথে, তো পোর্টের সাথে তার যে হিন্টারল্যান্ড আছে, পোর্টকে কানেক্টিং যে রুট আছে, সবগুলোরই সমন্বিত ব্যবস্থা নেওয়া দরকার। বাট ফার্স্টে আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে পোর্টের এফিসিয়েন্সি বাড়ালে হয় কি, আপনার ইভেন যে রাস্তা আছে সেই রাস্তা দিয়েই হয়। আপনি যদি পোর্টের আপনি দেখা যায় যে একটা কন্টেনার আপনি হ্যান্ডলিং করতে দুবাইয়ের জেবেল আলী পোর্টে দেখা যাচ্ছে যে 1 মিনিট লাগতেছে, আমি লাগাচ্ছি 5 মিনিট। এই যে 5 মিনিটে যে আমি লাগাচ্ছি, এক্সট্রা 4 মিনিটে আমার এখানে কন্টেনার ভাটিয়ার এই পুরো পথটা জুড়ে আমার ইয়ে হয়ে যাচ্ছে, কনজেশন হয়ে যাচ্ছে। পোর্ট যদি আপনার ঠিক থাকে, আপনার চিন্তা, আপনার এখানে কি রোগী করে দেখেন নাই, আপনার যদি পানিটা যদি আপনার বের হয়ে যায়, তাহলে শরীরটা তো ভালো থাকে, তখন আর কোথাও কোনো কনজেশন থাকে না। ব্যাপারটাই প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে করিডোর নিয়ে আজকেও বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছে, সেখানে আজকেও বলেছে নির্বাচিত সংসদ করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে। এই যে করিডোর নিয়ে মানুষের মাঝে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এর মধ্যে আবার নানা আওয়ামী লীগ আছে যারা আসলে তারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। এটি আসলে সবশেষ যদি এটা আপডেট আসলে কি, কেন করিডোর নিয়ে আরো আলোচনা হচ্ছে, বা করিডোর নিয়ে যদি কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে সেটি মানুষের সাথে, জনগণের সাথে কখন পরিষ্কার হবে? এটা নিয়ে আমি অলরেডি আমার একটা স্টেটমেন্ট আমি দিয়েছি। আমাদের এখানে স্পষ্ট ভাবে আমরা বলেছি যে এটা ইউএন লেড একটা এফার্ট হতে হবে। আমরা তখনই আমরা বলেছি যে হিউম্যানিটেরিয়ান করিডোরে আমরা ইচ্ছুক যদি ইউএন এটা মুভ নেয়, এই ধরনের কোনো হিউম্যানিটেরিয়ান করিডোর করার চিন্তা ভাবনা করে, যদি করে। তারপরে হচ্ছে যে এই পুরো জিনিসটা হবে হচ্ছে দুইটা দেশের সাথে কথা বলে। তারা ইউএন যখন একটা কাজ করে তখন যেই এইখানে রেলিভেন্ট যারা পার্টি, এখানে মায়ানমার গভর্নমেন্টের সাথে কথা বলবে বা আমাদের সাথেও কথা বলবে, বলে তারপরে তো তার ডিসিশনটা আসে। বা ওই ক্ষেত্রে অনেক যেটা হচ্ছে যে ওইখানে রাখাইনে অন্য কে অ্যাক্টর আছে, তাদের সাথে কথা বলে তারপরে এই চিন্তাটা হবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রশ্নটা কেন আসছে কারণ ওইখানে একটা সিভিল ওয়ার টাইপের একটা কনফ্লিক্ট চলছে, এবং এই কনফ্লিক্ট থেকে পরে অনেক ওইখানে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন, ওইখানে রাখাইন জনগোষ্ঠীর সবার সত্যিকার অর্থে যে ফুডের যে সাপ্লাইটা, এসেনশিয়াল ফুডের, এটা ডিসরাপ্ট হচ্ছে, ফলে অনেক কষ্ট আছে। হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে সেই জন্য। আর এই যে ওনারা যে কথাটা বলছেন, অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিমেচিউর।
এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এটা সর্বসম্মতিক্রমে হবে। এবং আমরা মনে করি যে এটা এখন অনেক অনেক দূরের বিষয়। আর আমরা তো আমাদের বলেছি যে যখন ফাইনাল ডিসিশনের বিষয় আসবে তখন সবার সাথে কথা বলে এই ডিসিশনটা হবে। আর আওয়ামী লীগের তো সত্যিকার অর্থে আওয়ামী লীগ এটা কথা বলছে, এটা কোন মুখে ওরা কথা বলে? ওরা এদের রোহিঙ্গা নাম নিতে ভয় পেত, ওরা এফডিএম দিয়েছে। রোহিঙ্গা যে একটা জনগোষ্ঠী আছে, মায়ানমাররা রোহিঙ্গা নাম নিতে পারত না। মায়ানমাররা বলতো যে ওরা বাঙালি, এটা বলতো। তো মায়ানমারের কথা ওরা নিজেরা বলতো। রোহিঙ্গা নাম নিতে ভয় পেয়ে ওরা নাম দিয়েছে এফডিএনএম, ফোর্সিবলি ডিসপ্লেস মায়ানমার ন্যাশনাল। এটা নাম নিতে ভয় পেত। ইয়ে কি আমার মায়ানমারের জেনারেল আমার মামু লাগে যে তার জন্য আমি ওদের রোহিঙ্গাদের নাম নিব না? আপনি যখনই রোহিঙ্গার নাম নিবেন না তখনই মানে হচ্ছে আপনি রোহিঙ্গাদের রাইটসে, রোহিঙ্গার অধিকারে আপনি বিশ্বাসী না। ওদের কোনো রাইটসই নেই এগুলো নিয়ে কথা বলা। আমি একটু দৃষ্টি আকর্ষণ করি, আমরা একটু বন্দরে আবার ফিরে যেতে চাই। আমি প্রথমে বলবো যে বন্দরে আমরা এখন 3 মিলিয়ন টিউন বা 3.2 মিলিয়ন টিউন হ্যান্ডেল করি, আর এনসিটিতে আমরা হ্যান্ডেল করি 1.3 মিলিয়ন টিউন। তো যেটা আমাদের কনসার্ন আর কি, যে আপনারা বন্দর বিদেশি অপারেটর আসবে, এটা কোনো টাইম লাইন আছে কিনা, রোড ম্যাপ আছে কিনা, কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসবে সেটা। আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট বিলিয়নস অফ ডলার আসবে এবং আমরা সেই কোম্পানিগুলোর সাথে কথা বলছি যাদের পুরো পৃথিবীতে এস্টাবলিশ রেকর্ড আছে। কোনো ফালতু কোম্পানি না, যে কোনো কোম্পানি যে কোনোদিন একটা পোর্ট হ্যান্ডেল করে নাই এরকম না, যারা অনেক বছর ধরে করছেন, যাদের 70, 80, 90টা পোর্ট হ্যান্ডেল করছেন এবং একটা কন্টিনেন্ট না 2, 3, 4টা কন্টিনেন্টে করছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তাদেরকেই এই বিষয়ে তাদেরকে এনগেজ করা হবে। টাইমলাইন আছে কিনা, কত সময়ের মধ্যে আপনারা এই চুক্তিগুলো এবার্ট করবেন? আমরা খুব দ্রুত, এটা যত দ্রুত পারা যায় আমরা এটা করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবু মুশাররফ রাসেল, আমি দৈনিক। আমরা চাচ্ছি যে এটা সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। জি, ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে এটা সেপ্টেম্বরের মধ্যে। আমার নাম রাসেল, আমি পূর্বদিক পত্রিকায় কাজ করি। আমার একটি প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি যে রোহিঙ্গা সংকটটা টোটাল কক্সবাজার জেলা এবং বলতে গেলে চট্টগ্রাম পর্যন্ত একটা বড় সংকটের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এটা যদি বর্তমান ডক্টর ইউনূস সরকার যদি চট্টগ্রামের দিকে ফোকাস করে থাকে, তাহলে রোহিঙ্গা সংকটটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি। এর মধ্যে আমরা একবার জেনেছিলাম, আপনারা যখন চীনে অবস্থান করছিলেন, চীন সফর করেছেন, তখন আমাদেরকে জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে তারা 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত নেওয়ার জন্য একটা তালিকা লিস্টেড করেছে। কিন্তু আমরা কয়েকদিনের আবার জানলাম যে বাংলাদেশে এর মধ্যে গত 3 মাসে 1,10,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আমাদের সীমান্তে কি তাদেরকে দালালে প্রবেশ করে যাচ্ছে নানাভাবে? এদিকে আমাদের সীমান্তের কোনো ব্যর্থতা বা আমাদের দুর্বলতা, এদিকে আমরা বলছি যে তারা চলে যাবে বা তাদেরকে আমরা ফেরানোর চেষ্টা করছি। অন্যদিকে ওইদিকে যে কনফ্লিক্ট তাদের সাথে চলছে, যে আরাকান আর্মি ওখানে রাষ্ট্রটা দখল করে রাখছে, আর আমরা কাদের সাথে এই কথাটা বলছি? যে আমরা কি আরাকান আর্মির সাথে তাদের প্রত্যাবর্তনের বিষয়ে বলছি, নাকি আমরা কথাটা বলছি মিয়ানমারের সরকারের সাথে? আমরা কাদের সাথে কথা বলে রোহিঙ্গাদেরকে ফেরানোর চেষ্টা করছি? আমার প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে। আমি একটু নির্বাচনটা নিয়ে, আপনি সকালেও বলেছেন যে আগামী জুনের মধ্যে হয়তো নির্বাচন হবে পারে। আমি একটু আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি, প্রথম প্রশ্নটার উত্তর উনি দিবেন, ওইটা আমি উত্তরটা আসবো। স্পেসিফিক বলতে পারি। আমার দ্বিতীয় প্রশ্নটা যে আপনি নির্বাচনের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। সেই বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে এবং সেই বিষয়ে আমরা বারবার বলেছি এখানে কোনো উনি কিছুদিন আগে আলজেরিয়ার সাথে ইন্টারভিউতে বলেছেন, এর আগে উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। আমার মনে হয় না আমরা কতবার এটা বলবো, এই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, আমার প্রশ্নটা ঠিক সেভাবে ছিল, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রতিদিন যেভাবে বলে যাচ্ছে যে তাদেরকে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ এত তারিখ। আমরা যতদিন বলবেন আমরা ওই একই কথাই বলবো, ওনারা যেটা বলবেন আমরাও বলবো যে ডিসেম্বর থেকে গভর্নমেন্টের সাথে বলছি, বাকিটা উনি বলছেন।
মায়ানমার গভর্নমেন্টের কাছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে 8.5 লাখ রোহিঙ্গার একটা তালিকা দেওয়া হয়েছিল, এটা অনেক আগে দেওয়া হয়েছিল ভেরিফিকেশনের জন্য। এর মধ্যে তারা জানিয়েছে যে তারা 2.5 লাখ রোহিঙ্গাকে অলরেডি ভেরিফিকেশন করেছেন। ভেরিফিকেশন করে তারা 1,80,000কে তারা বলেছে যে তাদের নাম অথবা ছবি ইত্যাদি কিছু সমস্যার কারণে তাদের বিষয়টাতে তারা নিশ্চিত হতে পারেন। এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনার থাইল্যান্ডে যখন বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মায়ানমারের সাথে আমাদের মায়ানমারের টপ জেনারেল তার সাথে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কিংবা তারও আগে আপনার আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ওনার সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ওনার সাথে কথা হয়েছে। মূলত মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং খলিলুর রহমান মিটিংটাতে আলোচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের এই ইস্যুটা। তখন ওনারা এই 1,80,000কে ফিট টু রিটার্ন বলেছেন, কিন্তু এইটা ডিপেন্ড করতেছে এই 1,80,000 রোহিঙ্গা মায়ানমারে যেতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে রাখাইনের সিকিউরিটি সিচুয়েশনের উপর। তবে মায়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এই বিষয়ে আলোচনাটা অব্যাহত আছে। আর আপনি যে 1,10,000 রোহিঙ্গা আসার কথা বলেছেন, আমার মনে হয় সংখ্যাটা নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। প্রথমত রোহিঙ্গা নতুন করে আসাটা শুরু হয়েছে আপনার যখন রাখাইনের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আপনি জানেন যে 2023 সালের অক্টোবর 27 তারিখ থেকে রাখাইনে একটা ফর্মাল একটা গৃহযুদ্ধ ঘোষণা দিয়ে আপনার রাখাইনের মায়ানমারের 3টা বিদ্রোহ গোষ্ঠী আপনার তাদের সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছে। সেই যুদ্ধটার পর থেকেই কিন্তু আপনার ওই অঞ্চলে কিছুটা অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। এবং এই যে 1,10,000-এর কথা বলছেন, এর একটা বড় অংশ কিন্তু এসেছে আসলে আমাদের জুলাই পূর্ববর্তী সময় পূর্ববর্তী সরকারের আমলে, যেটা বিভিন্ন সময়ে ওই সময়কার বিজেপি দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবেও আপনাদেরকে বলেছে। এবং ওই সময় আপনারা দেখেছেন শুধুমাত্র রোহিঙ্গা না, ওই কনফ্লিক্টের কারণে মায়ানমার সৈন্য, মায়ানমারের আপনার সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা তারাও কিন্তু বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে ওই সময় এসেছিল। তো 1,10,000 রোহিঙ্গা গত 3 মাসে এসেছে। আমার মনে হয় এই সংখ্যাটা বিভ্রান্তিকর। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, বন্দর নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, আপনি অনেক উত্তর দিয়েছেন। আপনি বলেছেন যে বন্দরের এফিসিয়েন্সি যেটা বাড়ানো, কর্মসংস্থান সহ আমাদের যে অর্থনৈতিক নৈতিক যে অগ্রগতি, সেটার জন্য আমরা বিদেশি অপারেটর আমরা খুঁজছি এবং টপ ক্লাস অপারেটর আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে অনেকেই প্রায় আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা শুধু বিদেশি করছি, আমাদের দেশে কি আসলে সক্ষম কোনো প্রতিষ্ঠান নেই, কোনো অপারেটর নেই, ক্যাপাবল কেউ নেই? এর মধ্যে আপনারা দেখতে পারেন যে এলসিটি পরিচালনা করছে একটা প্রতিষ্ঠান অনেক বছর ধরে। তারপর আমাদের 19টা প্রাইভেট আইসিডি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আছে, তারাও ডিপোগুলো পরিচালনা করছে। তারাও প্রায় বলে যে না, আমরাও তো এসব টার্মিনাল পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে আপনারা দেশীয় অপারেটরদের সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছেন কিনা বা তাদের সুযোগ দিচ্ছেন কিনা, তারা পরিচালনা করতে সক্ষম কিনা, এই বিষয়টা বাছাই করছেন কিনা? এটার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে সেটা আসলে সত্যিকার অর্থে বেশি কারণ নাই। আর একটা হচ্ছে এক্সপার্টিস লাগবে, সেটাও বেশি কারণ নাই। এটা একটা এক্সপার্টিসের বিষয়। এমনকি অনেক বড় বড় ইউরোপিয়ান নেশন তারাও নিজেদের পোর্টটা বড় বড় অপারেটরের কাছে দিয়েছে। তারা কিন্তু অনেক বড় মানে 200, 300, 500 বছর ধরে তারা ট্রেড করছে। তারাও তাদের পোর্টটাকে দিয়েছে বড় দুবাই পোর্টের কাছে দিয়েছে, এবি মোলার মার্কসের কাছে দিয়েছে। যাদের প্রোভেন রেকর্ড আছে, এক্সপার্টিস আছে এই সমস্ত পোর্টকে ম্যানেজ করা। এই জন্য এটা শুধুমাত্র বাংলাদেশ নেই, ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রি তারাও আপনারা দেখবেন যে ওরা ইউরোপিয়ান বড় বড় নেশন তারাও পোর্টটা দিয়েছে কি যারা বেস অপারেটর তাদের হাতে, যে তোমার একটা এক্সপার্টিস আছে, তুমি এটা করো। আমাদের ওই এক্সপার্টিসটা নাই আনফরচুনেটলি। আমরা থাকলে অনেক কিছুই তো করতে পারতাম, সেটা তো আমরা পারি না। এটা পুরো পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন যে বেশিরভাগ দেশেরই বড় বড় পোর্টগুলো প্রাইভেট কোম্পানি, বড় কোম্পানিগুলো করে। থ্যাংক ইউ। আসলে দেখি যে দেশি কোম্পানিগুলো যারা হ্যান্ডেল করছে আপনারা বলছেন, কিন্তু প্রায় আমরা সংবাদ দেখি যে চট্টগ্রাম বন্দরে বিশাল কন্টেইনার জট। তো দেশি কোম্পানিগুলোর যদি এফিসিয়েন্সি সেই লেভেলে থাকতো তাহলে আমরা এই কন্টেইনার জটের, আপনারাই চট্টগ্রাম থেকে নিয়মিত বিরতিতে সংবাদ পাঠান, কন্টেইনার জটের কারণে শিপিং বিলম্বিত হচ্ছে, আপনার যারা আমাদের রপ্তানিকারক তাদের কস্ট বেড়ে যাচ্ছে।
আমরা আমাদের চাওয়াটা হচ্ছে যাতে এই কন্টেইনার জটগুলো না থাকে এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যে গ্রোথটা নিয়মিত গতিতে আমরা গত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু কন্টেইনার হ্যান্ডেলিং এর একটা গ্রোথ দেখা যাচ্ছে, কিন্তু সেটা সামান্য পরিমাণে। এখন আমাদের সরকারের আমরা যেভাবে ম্যানুফ্যাকচারিং হ্যাব করার যে প্ল্যানটা নিয়েছে সেটা যদি সম্পন্ন হয় তাহলে এখানে রপ্তানির উপর যে প্রেশারটা পড়বে এবং সেই প্রেশার বর্তমান চট্টগ্রাম বন্দর বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় এই প্রেশারটা বর্তমান যারা হ্যান্ডলার আছেন, পোর্ট হ্যান্ডলার আছেন, তারা নিতে পারবেন বলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে না। এবং এই জন্যই সরকার মনে করে যে আপনার বিদেশি যাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে এই ক্ষেত্রে তাদের সাথে অন্তত G2G চুক্তি করে হলেও যাতে বন্দরের এফিসিয়েন্সি বাড়ানো যায়। আর দেশীয় অপারেটরদের সুযোগ তো সে সরকার বন্ধ করে দিচ্ছে না। কেউ যদি মনে করে যে তার পক্ষে সম্ভব তাহলে বিনিয়োগ প্রস্তাব নিয়ে সরকারের কাছে যেতে পারে, সেটা তো সেই রাস্তা তো কখনোই সরকার তরফে বন্ধ করে দেবে। এটাতে কোনো অ্যাসেসমেন্টের বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে তারা যদি পারতই আমার চিরান পোর্ট যদি এফিশিয়েন্টলি হতো। ভালো লাগে যখন সেগুলোর উত্তর পাওয়া যায়। আমার মনে করতে হবে এমনটা না কিন্তু উত্তরটা আমি পাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার কাছে আমরা গণমাধ্যম আমার এটা কোশ্চেন হলে এগুলো নিয়ে কনসেনসাস বিল্ডিং কমিশন যে এটা 1-2-3 মাসের মধ্যে সামনের মাসগুলোতে এটা খুব দ্রুত এটার একটা কনসেনসাস বিল্ডিংটা হবে, ঐক্যমত্যে সবাই পৌঁছাবে। ঐক্যমত্যে পৌঁছানোর পরে দেন একটা জুলাই সনদটা আমরা মনে করছি যে তখন ডিক্লেয়ার করা যাবে যে এই যে জুলাই সনদ সবাই এগ্রি করবেন একটা জুলাই সনদ। এটা এখনো কথাবার্তার পর্যায়ে আছে। এটা এখন কনসেনসাস বিল্ডিং কমিশনের সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কথা হচ্ছে।